এবারের নির্বাচনে ৫১টি দলের মধ্যে মাত্র ২১টি দল নারী প্রার্থী দিয়েছে। প্রচারণায় নারীরা সামনে থাকলেও দলগুলো তাদের প্রার্থী দিতে অনীহা প্রকাশ করেছে। এবারের নির্বাচনে দলগুলো মুখে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির কথা বললেও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সে কথার বাস্তব প্রতিফলন নেই। কাজেই নারীরা প্রার্থিতায়ও নেই। এ নিয়ে আমাদের আজকের আলোচনা, নারীরা মাঠে আছেন, প্রার্থিতায় নেই কেন। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয়, নারীরা মাঠে আছেন, প্রার্থিতায় নেই কেন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান। রাশেদা রওনক খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালো আছি। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আপনি শুনছিলেন যে আজকে আমাদের আলোচনার বিষয়, নারীরা মাঠে আছেন, প্রার্থিতায় নেই কেন। আপনার কি মনে হয়? নারীরা নানানভাবে মাঠে আছে না, নারীরা আসলে সর্বত্র সব জায়গায় আছে। হ্যাঁ, এই যে টিভি স্টুডিওতে এখন কিন্তু আমরা প্রথম আলোতে বসে আছি, বা প্রথম আলোর জব ডেস্কে যদি দেখি নারীরা আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীরা আছে। এবং নারীরা আছে না, নারীরা খুব ভালোভাবে আছে, কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে আছে, পুরুষের চেয়ে এগিয়ে আছে। ভোটের মাঠেও নারী আছে, কারণ আপনি যদি দেখেন যে এই মুহূর্তে যে দলগুলো, রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে আছে, তারা কিন্তু একটা বড় অংশ নারী কর্মীদেরকে ব্যবহার করছে। আমি ব্যবহার শব্দটাই বলছি, কারণ আমি জানি যে আজকের যে বিষয় পরবর্তীতে আসবে নমিনেশনের বিষয়টা, ফলে নারীরাই আছে এবং নারীরাই শক্তি আসলে রাজনৈতিক দলগুলো। সেটা সেই আন্দোলনের ক্ষেত্রে বলেন, এমনকি ভোটের মাঠে বলেন। কিন্তু ভোটের প্রার্থিতার বিবেচনায়, সেটা হয়তো আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসব, সেখানে নারীর উপস্থিতিটা কম। এছাড়া সকল ক্ষেত্রে নারী আছে। আপনি দেখেছেন যে 18 নভেম্বর 2025-এ নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, সেখানে মোট ভোটার দেখানো হয়েছে 12,96,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন, আর নারী ভোটার 6,28,79,042 জন। তার মানে নারীরা কিন্তু কাছাকাছি সংখ্যার দিক থেকে, হ্যাঁ, পিছিয়ে নেই, খুব একটা পিছিয়ে নেই। তো সেই ক্ষেত্রে এইবার গত 5-6টা যদি আমরা জাতীয় সংসদ নির্বাচনের স্ট্যাটিস্টিক্স দেখি, ক্যান্ডিডেট দেওয়ার ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেট দেওয়ার ক্ষেত্রে এইবার ছিল সর্বনিম্ন। নির্বাচন কমিশনে এই মুহূর্তে 63টি পলিটিক্যাল পার্টি তাদের রেজিস্ট্রেশন আছে, নিবন্ধন আছে। এর মধ্যে 51 নির্বাচনে অংশ নিয়েছে, আর তার মধ্যে মাত্র 21টি দল এইবারের নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু 5 অগাস্ট যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে কিন্তু নারীরা, মেয়েরা প্রথম সারিতে ছিল আন্দোলনে। ঠিক আছে, একটি নতুন বাংলাদেশ, একটি নতুন বন্দোবস্তের আমরা কথা শুনেছিলাম। যেই ছাত্র নেতারা বা ছাত্রদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি, গত বছরের 28 ফেব্রুয়ারি হয়েছিল দলটি, তো তারা কিন্তু 30 জন প্রার্থীর মধ্যে মাত্র 2 জন নারীকে রেখেছে। আপনার কাছে কি মনে হয়, মানে এত কম প্রার্থী কেন দিল তারা? এই দলের কাছে তো মানুষের, বিশেষ করে নারীদের অনেক বেশি প্রত্যাশা ছিল, যেহেতু তারা একটা নতুন বাংলাদেশ তৈরির কথা বলেই নারীদেরকে পলিটিক্যাল ফিল্ড, যেটাকে আমি রাজপথ বলি, আর ভাঙা করার, বাংলাদেশ করার যে জায়গাটা, সেটার কথা বলি, সব জায়গায় নারীকে টেনে এনেছে। এই জায়গাটাই যখন নারীকে আসলে, যখনই ক্ষমতার ভাগাভাগির বিষয় আসে, যখনই ডিসিশন মেকিং এর জায়গা তৈরি হয়, যখনই ভিজুয়ালি নারী রিপ্রেজেন্ট করতে পারে এমন জায়গায় নারীকে বসানোর ব্যাপার আসে, তখনই তারা পিছু পা হয়ে যায়। আপনি দেখবেন যে অনেক এনসিপির অনেক প্রেস কনফারেন্সও আমি অনেক সময় দেখেছি, ছেলেরা সামনে বসা, মেয়েরা পিছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে একটা চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ চেয়ার বিষয়টা, মানে আমি একদমই র্যাটরিক অর্থে চেয়ার বুঝাচ্ছি না, একদমই বাস্তব অর্থে চেয়ার বিষয়টাও নারীর জন্য অনেক অনেক বেশি কঠিন অর্জন করাটা।
ফলে এনসিপির জায়গা থেকেও এনসিপি শেষ পর্যন্ত নারীকে সেই চেয়ারটা দিতে পারেনি। দেওয়া উচিত ছিল বা দেওয়ার প্রতি সকলের অনেক নজর ছিল, যে কারণে আমরা দেখেছি শেষ দিকে অনেক নারী প্রার্থী যারা চেয়েছে নির্বাচন করতে তারা দল থেকেই বের হয়ে গেল, অর্থাৎ দলই ধরে রাখতে পারলো না এনসিপি। এটা একটা এর মধ্যে ডাক্তার তাসনিম জারা, তাসনুভা জেবিন আছে, যদিও যারা আলাদাভাবে স্বতন্ত্র থেকে নির্বাচন করছে, এটার সঙ্গে একটা সম্পূরক বিষয় আছে। সেটা হচ্ছে যেহেতু এনসিপি জামাতের জোটের মধ্যে ঢুকে গেছে এবং সবাই তাদেরকে জামাতের বি টিম হিসেবে ক্রিটিসাইজ করছে, তো জামাত যেহেতু এবারে নির্বাচনে কোনো নারীকে প্রার্থী দেয়নি, তারই দল বা তারই বি টিম, যেই রাজনৈতিক দলটি এনসিপি, তারা মাত্র 2টি দিয়েছে। মানে সংখ্যার দিক থেকে বড় ভাই দেয়নি, ছোট ভাই মাত্র 2টি দিয়েছে। এর সঙ্গে কি জামাতের যে আদর্শ, এনসিপির যে ভাবাদর্শে এখন পরিচালিত হচ্ছে, আগের কথা, আগের রেটরিক বাদ, আগের স্লোগান, আগের বন্দোবস্ত বাদ, এটা এক ধরনের মানুষকে প্রলুব্ধ করার বিষয় ছিল। এখন তো তারা ইসলামী জাতীয়তাবোধ, একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলছে, জামাত যে অ্যাঙ্গেলে কথা বলছে সেই অ্যাঙ্গেলে ইলেকশন ক্যাম্পেইনও করছে। না, আমার মনে হয় আসলে বিষয়টা এত সহজ করে দেখার উপায় নাই যে ডাক্তার তাসনিম জারা বা যারা বের হয়ে গেছে তারা জামাতের সংশ্লিষ্টতার কারণে বের হয়েছে। এটা আপনি যদি পলিটিক্যালি বিশ্লেষণ করেন, জামাতের সংশ্লিষ্টতা যে থাকবে বা আছে, যে এটা না বোঝাটাও তো এক ধরনের রাজনৈতিক অপরিণামদর্শী, মানে এটা তো হতে পারে না। আপনি যদি রাজনীতি করেন তাহলে কিন্তু আপনাকে রাজনৈতিকভাবে অ্যানালিটিক্যালিও পাওয়ারফুল হইতে হবে। আমি কোনো কিছুর সাথে যুক্ত হচ্ছি, ওই যুক্ততার জায়গাটা কার কার সাথে আরো যুক্ততা তৈরি করবে, এতটুকু দূরদর্শী না হয়ে আমি যুক্ত হব কেন? এবং অতটুকু দূরদর্শী না হয়ে যুক্ত কেউ হয়েছে এটা ভাবাও এই মানে জেনজির কাছ থেকে আশা করা যায় না। সে জায়গা থেকে আমার মনে হয় না যে কারণ এটা জামায়াতে ইসলামের সাথে যুক্ততা। এটার কারণ আমি পার্সোনালি যখন দেখছি যে আমার ক্ষমতার জায়গাটা ছুটে যাচ্ছে, আমাকে যে মানে যে লোভ বলি, যে আশা আমাকে জাগানিয়া তৈরি করেছিল যে না আমিও এমপি হতে পারবো, যখন আমি দেখছি যে আমি ইলেকশন করতে পারছি না, তখন আমি সরে গিয়েছি। এটা কোনোভাবে আমি জামাতে ইসলামের কারণে, যুক্ততার কারণে হয়েছে আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে না, বিষয়টা তা না। আপনি দেখেছেন এই মুহূর্তে, কারণ তা যদি হতো তাহলে তারা দুটো ছাড়তো না। তাহলে তারা জামাতে ইসলামের কারণে যদি এনসিপি তাই হতো তাহলে তো এই দুজনকেও দেওয়ার কথা না। আমি কি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি? ঢাকা 19 এবং 20 আসনে, ঢাকা 19 এর তাহলে দিলশানা এই পারুল এবং জায়গাগুলো 20 খুব ইঞ্জিনিয়ার নাবিলা। একদম আপনি দেখেছেন যে এই মুহূর্তে সবচেয়ে আলোচনা যে দল দুটিকে নিয়ে বিএনপি এবং জামায়াত ইসলাম। তো বিএনপি 287টি আসনে প্রার্থী দিয়েছে, এর মধ্যে মাত্র 10 জন নারী। অবাক করার মতো বিষয় না? অবাক করার মতো বিষয়। যেই দলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি বাংলাদেশের সংবিধানের 3বারের প্রধানমন্ত্রী, ঠিক আছে, তার দলে এইবার মাত্র 10 জন নারী ক্যান্ডিডেট। প্রথমত কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ফিল্ড বা রাজনৈতিক ক্ষেত্রটা কিন্তু পুরুষতান্ত্রিক। বাংলাদেশ নিজে একটা পুরুষতান্ত্রিক সমাজ। হ্যাঁ, বাংলাদেশের পরিবারের যে কাঠামো সেটা পুরুষতান্ত্রিক, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা পুরুষতান্ত্রিক। আপনি যদি পাঠ্যপুস্তকের ক্যারেক্টারগুলো দেখেন, আপনি দেখবেন যে আমার সোনার ছেলে বলা হয়, আমার সোনার মেয়ে বলা হয় না। তো তাহলে এই পুরো পুরুষতান্ত্রিক সমাজে হঠাৎ করে রাজনীতি তো কোনো বদ্বীপ না যে হঠাৎ করে নারীদের জন্য জায়গা তৈরি হয়ে যাবে। অতএব এই জায়গা থেকে পুরুষতান্ত্রিক একটা প্রচন্ড রকমের চাপ আছে দল থেকে। সে যে কারণে রুমিন ফারহানার মতো একজন যে 16 বছর ধরে বিএনপির পক্ষে কথা বলে গেছে তাকেও জায়গা দিতে পারেনি। কারণ হচ্ছে রুমিন ফারহানা যেই জায়গা থেকে দাঁড়াবেন সেই জায়গায় আসলে পুরুষ প্রার্থীরাই দেখা যাচ্ছে মারামারি করছে কে পাবে, সেখানে নারীকে তারা আউটকাস্টিং করে দিচ্ছে। এটার পেছনে বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে অবশ্যই একটা ভিন্ন কিছু আসতো, কিন্তু তিনি যেহেতু এই মুহূর্তে বেঁচে নেই এবং তার দল তৈরি, মানে এক নারী প্রার্থী ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট না হয়ে কিংবা বিএনপির কোনো মরহুম নেতার ওয়াইফ হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে না হয়ে
একেবারে ইন্ডিপেন্ডেন্টলি একজন রাজনৈতিক নেতা হিসেবে একজন নারী বাংলাদেশে দাঁড়ানো অনেক কঠিন, ইনক্লুডিং আপনি বেগম খালেদা জিয়া, ইনক্লুডিং আপনি শেখ হাসিনাকে যদি দেন, তারাও তো তাদের পরিচয়টা তৈরি হয়েছে তাদের পিতৃতান্ত্রিক একটা পরিচিতি থেকে। ফলে বাংলাদেশের রাজনীতিতে একদমই কোনো পরিচয় নাই, 14 গোষ্ঠীতে কেউ রাজনীতি করে না, সেই রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গড়ে ওঠা ওই মতিয়া চৌধুরী টাইপ রাজনীতিবিদ এই বাংলাদেশে গত এত বছরে তৈরি হয়নি। ফলে এই জায়গাটা অনেকটাই বেগম খালেদা জিয়ার উপস্থিতি কিংবা অনুপস্থিতি খুব বেশি প্রভাব ফেলতো না মনে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা আসনে যাকে প্রার্থী দেওয়া হয়েছে তিনি বিএনপি জোটের একজন প্রার্থী, তিনি জমিয়তে উলামায়ে ইসলাম আছে। তার মানে ওই আসনে কিন্তু বিএনপি কোনো তাদের নিজস্ব প্রার্থী দেয়নি, নিজের দলের দেয়নি। যেখানে আওয়ামী লীগের শাসনামলের সময় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা যে চমৎকার ভূমিকা রেখেছে, মানে বিধ্বংসী ভূমিকা রেখেছে, একাই মাতিয়ে রেখেছে সংসদকে, ঠিক আছে, মানে সংসদকে প্রাণবন্ত করার জন্য যে কয়েকজন দরকার ছিল তার মধ্যে রুমিন ফারহানা ও একজন ছিলেন। তো তার মতো মানুষ কিন্তু এবার প্রার্থিতা পায়নি বিএনপির। তো বিএনপির এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, হু নোজ, পলিটিক্সে কিন্তু অনেক ধরনের স্ট্র্যাটেজি, অনেক ধরনের গেম চলে, হতে পারে লোকাল চাপের কারণে কিংবা ওই যে আপনি বললেন শরিক দলের কারণে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেওয়া যায়নি। কিন্তু রুমিন ফারহানার জনপ্রিয়তা, তার মাঠে তার দক্ষতা, কিংবা আপনি যে বললেন 16 বছর ধরে তার রাজনৈতিক চর্চার কারণে তার একটা ভোট ব্যাংক আছে। ওই ভোট ব্যাংকটা যদি জিতে আসতে পারে তখন বিএনপির কাছে তিনি আবার গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন। হয়তো নারী হিসেবে ওই জায়গায় তারা দিতে সাহস করেনি, কিন্তু যখন জিতে আসবে তখন আবার অলংকার হিসেবে বা মানে যোগফল হিসেবে তখন তাকে টেনে নিতে হতে পারে, সেটা স্ট্র্যাটেজিক্যালিও হতে পারে। কারণ আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি লাস্ট যে নির্বাচনটা হয়েছিল অনেকেই স্বতন্ত্র প্রার্থী কিন্তু দাঁড়িয়ে গেছে, পরবর্তীতে তারা আবার যুক্ত হয়েছে, এরকম হতেই পারে স্ট্র্যাটেজিক্যালি। এখানেও কিন্তু রিলিজিয়ন ফ্যাক্টর কিভাবে, যেমন জামাত নেতৃত্বাধীন এখন 11 দলীয় জোট, এই জোটকে বলা হয় ইসলাম, সাম্য, ইনসাফ, তারা কথা কথা বলেন যে, এবং ভোট যখন চান তারা ক্যাম্পেইন যখন করেন তখন তারা বলেন যে আমরা ইসলামিক জোট, ঠিক আছে, মানুষের কাছে সিম্প্যাথি আদায় করার জন্য তারা যান। অন্যদিকে বিএনপি দলীয় যে জোট, সেই জোটের মধ্যে জোনায়েদ সাকির দল আছেন, মাহমুদুর রহমান মান্নার দল ছিলেন কিন্তু বের হয়ে এসেছেন, তারপরে হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছেন। তো সেখানে আমরা দেখলাম জমিয়তে উলামায়ে ইসলাম একমাত্র ইসলামিক দল, পুরনো রাজনৈতিক দল, তাদেরকে 5টি আসনে প্রার্থী দিয়েছে, মানে বিএনপি স্যাক্রিফাইস করেছে। তার মানে বিএনপি বলার চেষ্টা করেছে যে আমরাও ইসলামিক দলগুলোকে লালন করি। এটার চেয়ে বড় বিষয় হচ্ছে কি এইবারে তো বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না, এইবারের মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম। ফলে জামায়াতে ইসলাম যেহেতু ইসলামকে একভাবে ব্যবহার করছে, ধর্মকে একভাবে ব্যবহার করে ভোট ব্যাংক আদায়ের চেষ্টা করছে, বিএনপিকে তার কাউন্টার পার্ট হিসেবে এটা করতেই হবে, কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবে। তা না হলে বিএনপির জন্য আসলে টাফ হয়ে যাবে। কারণ ধর্ম, আমরা তো দিন শেষে এই আমাদের সমাজ বলে সারা বিশ্বেই খুব ধর্ম বিশ্বাসী, কুসংস্কার, এই জায়গাগুলো আমাদের ভেতরে আছে। ফলে যখন কোনো দল বলছে যে জান্নাতের টিকিট পাওয়া যাবে কিংবা বললে আল্লাহ খুশি হবেন, ভোট দিলে আল্লাহ খুশি হবেন, তখন বিএনপিকে ওই কাছাকাছি কিছু একটা নিতে হবে। ওই কাছাকাছি নিতে গিয়েই 5টা ভোট, 5টা কেন্দ্র তাদেরকে একটা নমিনেশনের জায়গায় ছাড় দিতে হয়েছে আর কি। আপনি যেহেতু জান্নাতের কথা বললেন, আমি একটু সম্পূরক প্রশ্নে যেতে চাই যে বিশেষ করে একটি দলের প্রতি অভিযোগ যে তারা জান্নাতের টিকিট অগ্রিম বিক্রি করার চেষ্টা করছেন, এবং এই যে দেশে 6,28,00,000 নারী ভোটার আছেন, তাদের কাছে সেই দলের প্রার্থীরা এবং প্রার্থীর যারা সমর্থক তারা দাঁড়ে দাঁড়ে বারে বারে বিভিন্নভাবে যাচ্ছেন, বিভিন্ন তরিকায় যাচ্ছেন। তো সেখানেও কি জান্নাতের টিকিট বিক্রির প্রলোভন দেখানো হচ্ছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে? হ্যাঁ, তা তো হচ্ছেই, নানানভাবে হচ্ছে। আসলে ভোটের মাঠ মানেই হচ্ছে যে যত স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারে, কিন্তু এই স্ট্র্যাটেজি অবলম্বন করতে গিয়ে কেউ আনইথিক্যাল কিছু করে কিনা, ডিসঅনেস্টি করে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। এখন জান্নাতের টিকিট বলাটা একভাবে তো আল্লাহর সাথে
একভাবে আল্লাহর মানে কে জান্নাতে যাবে, ধরেন আমি আপনি বসে আছি, কে আমি জান্নাতে যাব না আপনি যাবেন, আমি জাহান্নামে যাব না কে যাবে, এটা তো আসলে আমরা বলতে পারি না, এটা একমাত্র আল্লাহর হাতে এই বিচারটা। তো সেটা বলাটাও তো এক ধরনের ধর্মীয়ভাবে মানে এটা কোনোভাবে ন্যায়পরায়ণতার হিসাব দেখায় না, বা মানে স্ট্র্যাটেজি এতটা আবার হলেও আরেক ধরনের সমস্যা। কিন্তু কথা হচ্ছে কারা বলছে, সেটা একটা গুরুত্বপূর্ণ। একটা দলে কিন্তু নানান ধরনের লোক থাকে। এখন অবশ্যই দলের যে লিডিং পজিশনে আছে তার উচিত অন্যদেরকে কি কি বলা যায় কি কি বলা যাবে না সেটা নির্ধারণ করে দেওয়া। হ্যাঁ, যেমন কিছুদিন আগেই একজন বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, যে কিছুদিন আগেও একটা বেশ্যালয় ছিল। এই যে জামাতের একজন নেতা তিনি বরগুনাতে বলেছেন, তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে ডাকসুতে যে নারীরা আছে বা শিবির যারা করে, নারী সংস্থা যেটা ছাত্রী সংস্থা বলা হয়, তাহলে তারাও কি তাই ছিলেন কিছুদিন আগে? তার মানে এইবারের প্যানেল নির্বাচিত হয়েছেন কি ও তাদের ভোটেই তো? হ্যাঁ, সেটাই বলছি। আর তিনি কি করে এই কয়েক মাসের মধ্যে এটিকে এত পরিবর্তন করে ফেললেন? সেগুলো তাকে কি দল থেকে কোন রকম পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে? যদিও তাকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আচ্ছা, আর ছাত্রী সংস্থার পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শুধুমাত্র একটা আনুষ্ঠানিক, যদি হয় আনুষ্ঠানিক একটা 2-3 জন বসে যদি কোনো বলেও থাকে, সেটা কি কোনো জোরালো প্রতিবাদ হলো? তো এই জায়গাগুলো খুব ভোটের মাঠে কিন্তু কাজ করবে। নারীকে সম্মান দেখানো আর নারীকে কিভাবে দেখা হয়, এই জায়গাগুলো প্রত্যেকটা নেতার কাছ থেকে কি ধরনের কথা আসে সেটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো 1-2 জন খুব ভালো কথা বলছেন, কিন্তু অনেকে আবার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ভোটারের মন অন্যদিকে চলে যাচ্ছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে নারী বিষয়ে দলকে পরিষ্কার করতে, যে কোনো দলকেই পরিষ্কার করতে হবে তারা আসলে, কারণ একদম অর্ধেক প্রায় ভোটার সংখ্যা, তাহলে পরিষ্কার করতে হবে যে নারীকে তারা কিভাবে দেখে, তারা কিভাবে দেখতে চায় ভবিষ্যতে। এই জায়গাগুলো খুব জরুরি। আপনি দেখেছেন জামাতের ওই নেতার বক্তব্যের পর ডাকসুতে যারা স্বতন্ত্র বা অন্য প্যানেল থেকে 2-4 জন নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে 2 জন মেয়েকে আমরা দেখেছি তারা প্রতিবাদ করেছেন তীব্র ভাষায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্ডারমাইন করা, ডাকসুকে আন্ডারমাইন করা, তাচ্ছিল্য করা, অশ্লীল বলা, তার মানে সামগ্রিক অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গায়ে পড়ে এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা আছেন, প্রশাসন আছেন, তাদের কাছ থেকে কি জোরালো যে প্রতিবাদ অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি অতীতে হয়, সেরকম দেখেছেন? আমার চোখে পড়েনি। একটা হতে পারে, নানান কারণে হতে পারে, নানান ধরনের চাপের মুখে থাকতে হয় প্রশাসনকে বা বিভিন্ন আমি বুঝতে পারছি আপনি হয়তো শিক্ষক নেটওয়ার্কের কথা বলছেন, বা যারা অন্য সময় সবসময় খুব ভোকাল থাকেন, তারা কেন করেননি? কেবলমাত্র তাদেরকে ডেকে এনে কথা বললে হয়তো তারা বলতে পারবেন। তবে এটি যতটা জোরালো প্রতিবাদ আসা দরকার ছিল সেটি আসেনি। আপনারা কি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন? আপনি তো নিজেও ব্যক্তিগতভাবে তো চেষ্টা, অবশ্যই সেটা তো চেষ্টা করেছি, বা এই যে এখনো কথা বলছি। কথা বলতে হবে এই কারণে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না। এটা দিয়ে বোঝা যায় বাংলাদেশের পুরুষতান্ত্রিক রাজনৈতিক দলের সদস্যরা কিভাবে নারীকে দেখে। এটা কিন্তু একটা ডাকসু, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয়টা এরকম না। আপনি যখন নারীকে দেখার আয়নাটা এই ধরনের থাকে, নারী মাত্রই হয়ে যায় বেশ্যা, কারণ ঘরে থাকলেই হচ্ছে সে ঠিক, আর ঘরের বাইরে সে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে বা চাকরি করতে গেছে, তার মানে হচ্ছে এই ধরনের শব্দ যখন ব্যবহার করে তখন বুঝতে হবে যে কোথাও না কোথাও দলের ভেতরে শিক্ষার জায়গাটার অভাব আছে, নারীকে দেখার চোখটা সেভাবে তৈরি করা হয়নি। তাহলে এটা আগে তৈরি করে তারপরে ভোটের মাঠে বক্তব্য দিতে দেওয়া হলে এটা ভালো হবে। আমি ঠিক ওই জায়গাটায় যাব, আপনি যদি কাগজটি দিয়ে আমাকে সহযোগিতা করেন। সেখানে আমার কিছু নোট আছে। আপনি দেখেছেন যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আল জাজিরাকে ইন্টারভিউ দিয়েছেন। তো যিনি তার ইন্টারভিউ করেছেন তিনি প্রশ্ন করেছেন যে যেহেতু জামাত নারী প্রার্থী দেয়নি, তো এই প্রশ্নের কেন দেয়নি, এই প্রশ্নের তিনি জবাব দিয়েছেন। জামাতের আমির বলেছেন তারা নারী নেতৃত্ব তৈরির প্রস্তুতি নিচ্ছেন, এটা বাংলায় আমি বলছি, ইংরেজিতে তিনি বলেছেন উই আর প্রিপেয়ারিং। তার মানে এত বড় একটি দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, একটি পুরনো দল, তারাও এখনো নারী প্রার্থীদের তৈরি করতে পারেনি।
তৈরি করতে পারেনি তারা কেবল না, কারা পেরেছে বাংলাদেশে? আমি তো আবারও বলছি যে ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট এনি প্রিভিয়াস আইডেন্টিটি ফ্রম পেট্রিয়ার্কাল সোসাইটি, একদম ইন্ডিপেন্ডেন্টলি নারী প্রার্থী তৈরি করার মতো চর্চা আমাদের সমাজে কম। এটার উদাহরণ এই ব্যারিস্টার রুমিন ফারহানাও, তাকেও জায়গা দেওয়া গেল না। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনি এই জায়গাটা তৈরি করার জন্য আমাদের সমাজ প্রস্তুত না। আপনি শুনুন, মানে if anybody wants to participate in general election, তাকে কি কি থাকতে হবে? one has to have প্রথমত মাসল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, লোকাল পিপলদের অংশগ্রহণ, পার্টিসিপেশন, টাকা থাকতে হবে, মানি। হ্যাঁ, আপনি দেখেন এই সকলগুলো অর্জনের জন্য বাংলাদেশের কোন নারীকে ওই পরিবার দিবে? টাকা থাকলে কি নারী টাকার মালিক? টাকার মালিক তো হচ্ছে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে ভাই, ভাইয়ের পরে নিজের ছেলে, এভাবে যায়। নারীর হাতে তো টাকা নাই। মাসল পাওয়ার আপনি রাখতে হবে তো। বাংলাদেশে তো পলিটিক্স মানি হচ্ছে মাসল পাওয়ার গেইন করতে হবে। সেই মাসল পাওয়ার গেইন করবে কোত্থেকে? লোকাল অ্যাক্টিভিস্টদের বা কর্মীদেরকে যে রাখা, সেটা কিভাবে সম্ভব? সেটা কি একজন নারী, ইন্ডিপেন্ডেন্ট নারী যিনি পলিটিক্যালি আসতে চান, তার পক্ষে সম্ভব? তার হাতে এই মানুষগুলোকে, লোকবলগুলোকে চালানোর জন্য যে যে এলিমেন্টসগুলো আমি বলছি, এগুলো তো একজন নারীর জন্য অনেক কঠিন। সেই জায়গায় জামাতে ইসলামী তো আর একটু কঠিন, কারণ তারা পর্দা প্রথায় বিলিভ করে, তারা ঘরে, নারী ঘরে থাকবে ওই জায়গায় বিলিভ করে, ধর্মীয় যে জায়গাটা তারা বলছে, সেই জায়গায় তাদের জন্য আর একটু কঠিন। এবং তারা যদি বলে থাকে যে তারা সামনে প্রিপেয়ার করবে, সেটা কি 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 উপায়ে প্রিপেয়ার করবে এবং কি প্রক্রিয়ায় শেষ পর্যন্ত পার্টিসিপেশনটা হবে, সেটা যদি উনি স্পষ্ট করতেন আরো ভালো হতো। আল জাজিরার সাংবাদিক জামাতের আমিরকে বলেছেন যে ভবিষ্যতে কি একজন নারী জামাতের আমির হতে পারবেন কিনা। এর উত্তরে তিনি বলেছেন এটা অসম্ভব, ইটস নট পসিবল। একদম, কারণ হচ্ছে ওনারা নিজেরা নারী নেতৃত্বের সাথে থাকতে পেরেছেন 16 বছর। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা ছিলেন, রাজনীতি করেছেন, সেটা থাকতে পারবেন, কিন্তু নিজেরা দিতে পারবেন না। মানে এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা বিষয় হয়ে যায়। সেক্ষেত্রে আসলে খুব কঠিন এই বিষয়টা বলা। এবং নারী নেতৃত্বের, এমন না যে তারা নারী নেতৃত্বের কি বলা যায় দেশে ছিলেন, যে আচ্ছা দুজন উইমেন রুলার্স এত বছর বাংলাদেশকে চালিয়েছে, আমরা অ্যাজ এ সিটিজেন ছিলাম না। তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন আন্ডার বেগম খালেদা জিয়াস বিএনপি, এবং তাদের দুইজন মন্ত্রীও ছিলেন। এক্স্যাক্টলি। তাহলে এটা খুব বলা কঠিন যেটা অসম্ভব। তাহলে তাদেরকে আসলে বিষয়টা তাহলে একটু যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে হবে। তো সেই সময়ে কি করে তারা বিএনপির সাথে জোট বেঁধেছিলেন, যেখানে বেগম খালেদা জিয়া একজন নারী এবং তিনি রাষ্ট্রপ্রধান, কখনো 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 বিরোধী দলীয় নেতা কিংবা একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে ছিলেন। জামাতের আমির আল জাজিরার সাংবাদিককে দেওয়া ইন্টারভিউ বলেছেন ওই প্রসঙ্গে যে আল্লাহ মেড এভরিওয়ান ইন ইটস ওন এন্টিটি। তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে আসলে নারীর ভেতরে সেটা নাই, আমির হওয়ার যোগ্যতা নাই। আচ্ছা, নারীর যদি আমির হবার যোগ্যতা না থাকে, আমাকে একটু বলেন একজন পুরুষের চেয়ে নারী কি পরিমাণ ক্ষমতাবান তারা কি কখনো ভেবে দেখেছেন? তারা বায়োলজিক্যালি নারীকে ক্ষমতার জায়গা থেকে বিবেচনা করছেন, সোশ্যালি কনস্ট্রাক্ট করেছেন যে নারী ক্ষমতা নাই, পুরুষের ক্ষমতা আছে, এজন্য নারী আমির হতে পারবে না। অথচ একজন নারী কি করে আপনি দেখেন, একজন নারী সন্তান দান করে, সন্তান জন্ম দেয়। একজন পুরুষ কিন্তু সন্তান জন্ম দিতে পারে না। একজন নারী সন্তান লালন পালন করে, একদম ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে বাচ্চাটাকে সঠিকভাবে, একটা ছোট্ট অসহায় শিশুকে দিনকে দিন একটা আমাদের মতো বড় মানুষ করে তুলে। তাহলে নারীর ক্ষমতা নাই? একজন পুরুষ পারে? তাহলে তো পুরুষরাও না বাচ্চা পালতো, কই আমরা তো দেখি না সমাজে পুরুষরা বাচ্চা লালন পালন করে। আচ্ছা, একজন নারী সেই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায়। অর্থাৎ আজকে আপনার বাচ্চা কিছু করলে আপনি সবার প্রথমে কিন্তু আপনার স্ত্রীর দিকে কথা তুলেন যে তুমি তো সারাদিন দেখো বাচ্চাকে, বাচ্চা কেন বখাটে হয়ে গেল। তার মানে হচ্ছে নারীটা কিন্তু বাচ্চাটাকে লালন পালন শুধু না, মানুষ করে, শিক্ষিত করে। তাহলে লিডিং পজিশন নারীর কোথায় নাই? আচ্ছা, আমাদের যে আমরা ধরেন বাংলাদেশের ইকোনমিতে বা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ঘরটা চালায় কারা? টাকা উপার্জন করলেও নারী তো দিন শেষে ওই যে বাচ্চা সারাক্ষণ বলতে থাকে মা আমাকে একটু ডিম দাও, আমাকে 2টা মুরগির টুকরা দাও। এই যে বাচ্চার সারাক্ষণ অল্প সীমিত আয়ের মধ্যে, হাজবেন্ডের সীমিত আয়ের মধ্যে ওই টাকা দিয়ে বাচ্চা, বাবা সকলের, এবং শ্বশুর শাশুড়ি থাকুক, যারাই থাকুক, পরিবারের সকলের
খাদ্য চাহিদা বলেন, যে কোনো ধরনের চাহিদা বলেন, ঈদের রাতে একটা নতুন জুতা কিনে দেওয়া, জামা কিনে দেওয়া বলেন, এই সকল ইকোনমিটা কিন্তু মেনটেন করে, পরিচালনা করে, ম্যানেজ করে নারী। তাহলে দেখেন ইকোনমিক্যালি নারী কতটা পাওয়ারফুল, পলিটিক্যালি সে পাওয়ারফুল। কারণ না হলে একটা পরিবারে, যৌথ ফ্যামিলি বা যে কোনো গ্রামের ফ্যামিলিতে আপনি নানান ধরনের ফ্যামিলি পলিটিক্স আছে, সেটাও সে কিন্তু চমৎকার ভাবে মেনটেন করে। শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হবে, মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে, শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হবে। অর্থাৎ একটা নারীকে যে পরিমাণ মাল্টি লেয়ার কাজ করতে হয়, একজন পুরুষ তো শুধু অফিসেই করেন, আয় করেন, টাকাটা দেন বা সংসারের টাকাটা দেন, এর বাইরে কতটুকু করে? তাহলে নারীর লিডিং পজিশনে আসতে নারী পারবে না, নারী অসম্ভব। নারী বায়োলজিক্যালি আল্লাহ নারীদেরকে দুর্বল করে তৈরি করেছেন, এটা ভাবাটাই একটা অবান্তর প্রক্রিয়া। এবং সমাজ যে আসলে নারীকে একভাবে একটু নামিয়ে রাখে, স্টিগমাটাইজ করে, এটার বড় প্রমাণ এই স্টেটমেন্টটা। একদম আমি বলবো। চমৎকার বলেছেন রাশেদা রওনক খান। আপনার কাছে যদি যাই, দেখেন জাতীয় পার্টি মরহুম এইচ.এম. এরশাদের নেতৃত্বাধীন এবারের নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত 198টি আসনে তারা প্রার্থী দিয়েছে। এর মধ্যে মাত্র 6 জন নারীকে দিয়েছেন প্রার্থী হিসেবে। আর জোনায়েদ সাকির দল গণসংহতি আন্দোলন তারা 18 জন প্রার্থী দিয়েছেন, এর মধ্যে 4 জন নারী। এবারের নির্বাচনে একটি দলের পক্ষ থেকে যদি শতকরা পার্সেন্টেজ দেখি আমরা, সেখানে জোনায়েদ সাকির দল সবচেয়ে বেশি দিয়েছে। আর বাসদের 33 জন প্রার্থীর মধ্যে 5 জন নারী। আর কিছু স্বতন্ত্র প্রার্থী আছেন, আর 2-1টা দল আছে। তো আমরা দেখছি যে এই যে ধরেন বাসদ বা গণসংহতি আন্দোলন, এই ধরনের যারা একটু বাম ঘরানার দল, তারাই কিন্তু নারীদেরকে প্রার্থী হিসেবে সামনে এনেছে বেশি। আমি বলবো যে খুব যে বেশি এনেছে তা না, কারণ ওই যে বললাম, বাংলাদেশের এই পুরুষতান্ত্রিক রাজনৈতিক মাঠে ভোটের নমিনেশন দেবার ক্ষেত্রে অনেক বিবেচনা করা হয়। একজন পুরুষ কিন্তু সেটাই বিলিভ করে, যেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতেও বিলিভ করে, সেটা হচ্ছে নারী তো থাকবে ঘরে, নারী কেন রাজনীতিতে যাবে, নারী কেন পলিটিক্যাল একটা জায়গায় যাবে। আরেকটা বড় বিষয় হচ্ছে এইবার নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার একটা বড় কারণ কিন্তু নারীদের ভেতর থেকেও কম অংশগ্রহণ করা। এটার কারণ হচ্ছে সাইবার বুলিং। একটা বড় রকমের এইবারের রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে, মানে একদমই 5ই আগস্টের পর থেকে আমরা দেখে আসছি, যে কোনো নারী যখনই রাজনীতির মাঠে আসছে তাকে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। এবং এই সাইবার বুলিং এর জায়গাটা এত প্রকট ভাবে, এত নির্মম ভাবে, এত মিথ্যা এবং অসৎ ভাবে উপস্থাপিত হচ্ছে, সেই নারীটি তার যথেষ্ট পরিমাণ ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সে এগিয়ে আসতে পারে না। কারণ সাইবার বুলিং একটা মানুষ কত নিতে পারে, আর তিনি তো এককভাবে একজন নারী না, তিনি একজন মা, হয়তো তিনি একজন স্ত্রী, হয়তো তিনি একজন মেয়ে, হয়তো তিনি খালা, ফুপু, অনেক কিছু। ফলে তিনি সমাজের কথা বিবেচনা করেন, পরিবারের কথা বিবেচনা করেন, সেসব বিবেচনা করে অনেক নারী প্রার্থী, যারা প্রার্থী হতে পারত, হয়তো ইচ্ছে ছিল, তারা অনেকে পিছিয়ে আসছেন। আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে ভোটের মাঠে আপনি যদি দেখেন যে 5ই আগস্টের আন্দোলন পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে, অর্থাৎ ভিজুয়ালাইজ করার জন্য নারীকে সামনে রাখা হয়। হ্যাঁ, স্লোগানে, তারপরে র্যালির সামনে, কিংবা ফটো, আপনারা যারা মিডিয়াতে আছেন আপনারা সুন্দর সুন্দর ছবি তুলেছেন, নারীরা বৃষ্টিতে ভিজেও আন্দোলন করছে এরকম। কিন্তু এই নারীদেরকেই আবার ভোটের মাঠে পাওয়া যায় না। কেন? কারণ হচ্ছে আন্দোলন করাটা হচ্ছে একজন কেউ লিড দিচ্ছে, জাস্ট ফলো করছে, অর্থাৎ শি ওয়াজ এ ফলোয়ার। বাট যখনই পলিটিক্যাল ফিল্ডে সে নেমে যাচ্ছে, যখনই সে নির্বাচন করবে বলে তার একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে, শি শুড বি এ লিডার। এখন পুরুষতান্ত্রিক সমাজে লিডার মেনে নেওয়া তাকে খুব কঠিন, মানতে চায় না। তখনই সংঘর্ষটা তৈরি হচ্ছে, সংঘাতটা তৈরি হচ্ছে, এবং নারীটা পিছিয়ে যাচ্ছে, যে আমার কথা তো কেউ শুনছে না। এই পুরো জায়গাগুলো বাম ঘরানাতেও আছে একইভাবে। এবং নারীদের আরেকটা বিষয় হচ্ছে, বিভিন্ন জায়গাতেই যেমন নারীদেরকে একটা জায়গায় পৌঁছতে অনেক কষ্ট হয়, পলিটিক্যাল ফিল্ডে এটা আরো অনেক কষ্ট, অনেক অ্যাবিউজের শিকার হয়। আমার অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে বিভিন্ন সময় যে কিছু একটা এগুতে গেলে, কোনো একটা কিছু চাইতে গেলেই
বা আমরা তো দেখেছি এনসিপি থেকে নীলা Bullying এর ইসরাফিল শিকার বের হয়। হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের পুলিশ তো আছেই, এখন তো নতুন অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাটাক। সোশ্যাল মিডিয়া। আমি যেটা বলছি যে ইন্টারনালি উইদিন দ্য পলিটিক্যাল পার্টি দেয়ার আর সাম নানান ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যেটা হয়তো বাইরে আসে না সেভাবে, কিন্তু আছে। সেগুলোর কারণেও নারী পিছিয়ে যায়। ডক্টর রৌনক, আমরা একদম আলোচনা শেষের দিকে চলে এসেছি। আমি শেষ করব আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন জুলাই সনদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। তো সেখানে রাজনৈতিক দলগুলো অন্তত 5% প্রার্থী দেবে, নারী প্রার্থী দেবে আসনগুলোতে। তো সেখানে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, তিনি বলেছিলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তাবটি দিয়েছিলেন যে সেটি একটি জেন্টলম্যান এগ্রিমেন্ট, মানে সবাই এটা মেনে নেবেন, এবং 3টি দল ছাড়া প্রায় সব দলই সম্মতি দিয়েছিলেন। কিন্তু আমরা ফাইনালি যখন দেখলাম যে নির্বাচনের প্রার্থীটা দেয়া হলো, সেখানে কিন্তু কোনো দলই কিন্তু এই যে জেন্টলম্যান এগ্রিমেন্টের বিষয়টি 5% নারী প্রার্থী দেয়া সেটি রাখেননি। এটাকে কিভাবে দেখবেন? এটাকে বলবো যে আসলে নারীদের প্রতি এক ধরনের অসম্মান করা, এইটা বিবেচনা না করা যে ভোটার সংখ্যাটা নারীদের প্রায় সমান, অতএব তাদেরও ভয়েস রেজ করার জন্য তাদের প্রতিনিধিত্ব দরকার, এই বিষয়টা না বুঝা, শুধুমাত্র ক্ষমতার অন্ধত্ব কিংবা চেয়ারের প্রতি মোহ থেকে এই ধরনের ডিসিশন নেওয়া। আসলে এই অর্ধেক ভোটারদের রিপ্রেজেন্টেটিভ থাকা খুব জরুরি। সেটা যত দ্রুত আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে, তত দ্রুত আমাদের জন্য, সকলের জন্য ভালো হবে, সমাজ এগিয়ে যাবে। কারণ নারীরা না এগুলে সমাজের অর্ধেক তো এগুবে না। হ্যাঁ, পুরুষরা নারীদেরকে এগিয়ে দিবে, এই মানধাতার আমলের জায়গায় থাকলে নারীরাও তো সমানভাবে এগিয়ে যেতে পারবে না। আজকে বিশ্বজয় করছে পুরুষদের সমান নারীরা, এবং আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্ট দেখেন, নারীরা অনেক ভালো করছে, ছেলেদের চেয়েও ভালো করছে। তো এই রিপ্রেজেন্টেশনটা কোথায় দিন শেষে এই সরকার পরিচালনার ক্ষেত্রে না থাকলে সেটা তো অবশ্যই আমাদের সমাজ পিছিয়ে যাবে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ। আমরাও চাই নারী পুরুষ সমানভাবে হাতে হাত রেখে সমৃদ্ধির দিকে, উন্নত বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাশেদা রৌনক খান। প্রিয় দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রৌনক খানের সঙ্গে আমরা আলাপ করছিলাম নারীরা মাঠে আছেন, প্রার্থিতায় নেই কেন। যারা অনুষ্ঠানটি দেখতে পাননি তারা এটি দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ। আজ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা।